প্রদান করতে যাচ্ছি। এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের জন্য আমাদের মূল উদ্দেশ্যটা আমাদের মাননীয় প্রধান অতিথি, আমাদের নারী সমাজের অহংকার, খুলনা মহিলা সংস্থার সভাপতি, আমাদের প্রিয় ভাবি, আমাদের মাঝে উপস্থিত তারা বিশ্বাস, আমাদের মাঝে উপস্থিত মুজিবুর ভাই, আমাদের মাঝে উপস্থিত সরকার আবু সালেহ, খায়রুল আলম সহ এবং আমাদের কেন্দ্রীয় মৎস্য বিভাগের সহসভাপতি ডক্টর মমতাজ খানম। আমি আপনাদের কাছে একটু ক্লিয়ার করতে চাই, আমাদের খুলনা এলাকায় 3 লক্ষ মানুষ মাছ চাষের সাথে জড়িত ছিল। আপনারা ইতিমধ্যে জানেন বিভিন্ন সমস্যার কারণে, কৃষিতে লাভ না হওয়ার কারণে 1 লক্ষ মানুষ এই পেশা ছেড়ে অন্য পেশায় নিযুক্ত হচ্ছে। এমন তো অবস্থায় আমরা চিন্তা করলাম যে অনেক নারী যাদেরকে মৎস্য অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় সুদক্ষ মৎস্য কর্মকর্তা যখন খুলনা আসলেন, ওনার পৃষ্ঠপোষকতায় আমরা নারীদেরকে চিংড়ি চাষে অংশগ্রহণ করে অভূতপূর্ব একটি সাফল্য পেয়েছি। আমরা এই সাফল্যের ধারাকে অব্যাহত রাখতে আমাদের দেশে অর্ধেক পুরুষের সাথে সাথে অর্ধেক নারী, এই নারীদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আমরা যখন অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী আমাদের প্রিয় দাদার সাথে কথা বললাম, কথা বলে আমরা ভাবির সাথে কথা বললাম, কথা বলে আমরা এই নারীদেরকে সম্মাননা প্রদানের একটি উদ্যোগ নিলাম। এবং আমরা 2 দিন আগে আমাদের সাবেক মেয়র মহোদয়কে এখানে নিয়ে আসলাম, ভাবি ছিলেন, আমরা নারীদেরকে নিয়ে একটা সেমিনার করেছি এবং আগামী দিনে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে রপ্তানি বৃদ্ধির জন্যই আজকে আমাদের এই মহৎ অনুষ্ঠান। আমাদের আজকে অনুষ্ঠানের অতিথি উনি ধৈর্য হবেন। আমরা আমাদের প্রিয় ভাবির কাছ থেকে জ্ঞানপ্রভের কথা শুনবো। আমরা ওনার মুক্ত ভাষা কথা শুনে আমরা 2 জনকে পুরস্কার দিয়ে আমরা পরবর্তীতে অনুষ্ঠান সচল রাখার চেষ্টা করবো। সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। নারী শিক্ষার ক্ষেত্রে উনি এটা রাখতে পেরেছেন, কারণ হলো ওনার পরিবারে একজন ভাই ছিলেন যিনি ছিলেন অনেক প্রগতিশীল, এবং উনি যার সাথে উনি পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন উনিও ছিলেন অনেক উদারমানা, যার কারণে এই রোকেয়া তার ইচ্ছা এবং আগ্রহকে সমাজে ছড়িয়ে দিতে পেরেছিলেন, শিক্ষার আলো দেখিয়ে দিতে পেরেছিলেন, শিক্ষার আলোর দ্বার উন্মোচন করতে পেরেছিলেন। আর করতে পেরেছিলেন বলেই আজকে আমাদের সন্তানরা বা আমরা স্কুলে বা বিশ্ববিদ্যালয় বা কলেজে যাচ্ছি, শিক্ষা অর্জন করছি, শুধু দেশের মাটিতে না বিদেশের মাটিতেও আমরা অর্জন করছি, স্বীকৃতি রাখছি আমাদের এই বাঙালি জাতির মেধা এবং গৌরবকে। তো আমি এই কথা কেন বললাম? আমি বললাম যে আমি একজন আশাবাদী মানুষ। আমরা যেখানে ছিলাম সেখানে কিন্তু নাই। আজকে আপনারা যুদ্ধ করছেন, লড়াই করছেন যে আপনাদের ন্যায্য অধিকার পাচ্ছেন না, কিন্তু পাবেন না। আমরা যেখানে ছিলাম সেখানে আছি না, আমরা যেখানে আছি সেখানে থাকবো। আমরা বহুদূর এগিয়ে যাব ইনশাআল্লাহ। একটা বিষয় আপনাদের আরেকটু বলতে চাই। আমি শিল্পী SM সুলতানের নড়ালে SM সুলতানের বাড়ি আছে, জানেন? শিল্পী, একজন শিল্পী, আপনারা কেউ নাম শুনেছেন? তো আমি SM সুলতান সম্পর্কে একদিন পড়ছিলাম, ওই শক্তিকে উনি মাসেলের মাধ্যমে দেখিয়েছেন। তো আমার পরে খুব ভালো লাগলো। আসলে শিল্প তো আমরা বুঝি না, শিল্পী তার মন থেকে চিন্তা থেকে আঁকে। তো আমি যে কথাই বলছিলাম যে এই যে মৎস্যটা আমাদের একটা বিষয়, এটা আমাদের কিন্তু মূল। আজকে নানা ব্যবসা আছে, কি শেয়ার বাজারে ব্যবসা আছে, এটা আছে ওটা আছে, এই যে $, নাই, আমরা আমদানি করতে পারছি না, এগুলো বন্ধ হতে পারে। কিন্তু আমাদের এই যে মৎস্য বলেন, এই শস্য কৃষি বলেন, এগুলো বন্ধ হওয়ার না। আর আমাদের কৃষকরা এত পরিশ্রমী, এত দক্ষ, যার কারণে আমি বলি বাংলাদেশ টিকে আছে। যারা ব্যবসা করে তারা নিজেরা বড়লোক হন, অনেকেই দেখা যায় যে মালিক যে সে প্রচুর টাকার মালিক হয়ে যায়, কিন্তু শ্রমিক শ্রেণী তার অবস্থান ওরকমই থেকে যায়। মূল অর্থনৈতিক চালিকা হলো এই কৃষক। বহু মাছ রপ্তানি কারকে বহু সম্পদ হয়েছে। কেন হয়েছে? এই কৃষকরা মাছ উৎপাদন করেছে বলে তারা রপ্তানি
আজকে যে মাছ শিল্পকে পিছিয়ে এনেছে তাদের অসততা। উৎপাদনে কোনো কিন্তু ব্যাঘাত ছিল না, তারা পুশ করেছে। জেল জেল জিনিস দেখেছি আমি, মাছের ভিতরেও দেখেছি, সুনামও বিদেশের কাছে নষ্ট করেছে। এটা নিয়ে আসলে বিশাল প্রতিবাদ হওয়া উচিত। এই বিষয়টা শুধু কারো ব্যক্তিগত না, এটা রাষ্ট্রীয় বিষয়, রাষ্ট্র ইমেজের বিষয়। যেখানে যেখানে খাল আছে, নালা আছে, পুকুর আছে, বন্ধ হতে গেলেই প্রতিবাদ চাই, সভা চাই। আপনাদের সাথে আমরা আছি, আমি আছি। এই নালা খাল কিন্তু আমাদের মাছের উৎস, শুধু মাছের উৎস না। আজকে যে গরমে আমরা সাইক্লোনে নানা রকম প্রাকৃতিক দুর্যোগে ভুগছি এবং আমরা যে ক্লাইমেট চেঞ্জের প্রভাবে যে খারাপ অবস্থার ভিতরে পড়তে যাচ্ছি, এগুলো ভরাট হচ্ছে অন্যতম একটা কারণ। ওইদিকে আমি যাব না। আমার মূল কথা হলো, যারা এগুলো করে, যে খালকে রাস্তা বানায়, ওইসব সস্তা জনপ্রিয়তার জন্য আমরা এটা হতে দেব না। আমি যখন কেডিএতে বসেছি তখন বলেছি, খুলনা সিটি কর্পোরেশন, কেডিএ, জেলা পরিষদ, ডিসি সব একসাথে বসে এগুলোকে বন্ধ করতে হবে। এ নিয়ে আমার বিভিন্ন মিটিংয়ে আমার প্রস্তাব আছে। আপনারা যদি রেজুলেশন গুলো করেন তাহলে দেখতে পারবেন। আমরা স্বপ্ন নিয়ে বিপদে পড়ে নিষ্পেষিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। সেই ইতিহাস এই 48 থেকে শুরু হয়েছিল। আপনারা পেপার পত্রিকায় দেখবেন যে ভাষা নিয়ে কথা শুরু হয়েছিল 48 সালে। দেশ বিভাগের পরে বাংলা ভাষাকে চাপিয়ে দেওয়ার যে পায়তারা চলছিল, তার বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছিল, সংগ্রাম শুরু হয়েছিল, সেটা 48 সাল থেকে। সুতরাং আমরা যে বিভাজন হয়েছিল তার থেকে এই বাঙালি যে মুক্তি পাবে, শুরুতেই তার ভাষাকে, ভাষা কি জিনিস, আমার প্রাণ। আমি যদি বলতে না পারি মাছ, আমি যদি বলতে পারি দাদা, আমার কি ভালো লাগবে? মাম্মি মাম্মি বলে কখনোই ভালো লাগবে না। আমার কি হৃদয়ের খিদা মুটবে? যদি মিটত তাহলে মধুসূদন দত্ত, আপনারা শুনেছেন না নাম, মাইকেল মধুসূদন দত্ত বহু চেষ্টা করেছিলেন, ইংরেজ মেম বিয়ে করেছিলেন, ইংরেজিতে কবিতা লিখেছিলেন, কিন্তু শেষে যে কি করলেন, হ্যাঁ, ইংরেজ বাংলায় সনেট রচনা করলেন এবং হলেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তো এই ভাষাকে, আমাদের প্রাণকেই প্রথমে কেড়ে নিতে চেয়েছিলেন এবং পরে ধীরে ধীরে ওনাদের একটা গান ছিল, যেটা আমি মার মুখ থেকে শুনেছি, যে খেজুরের গুড়ের পাটালি আছে, যশোরে, বরিশালে এ আছে, চিটাগংয়ে এ আছে, অমুক তমুক সব বাংলাদেশে আছে, পাকিস্তানের ভাবনা নাই। আর সব আছে বাংলাদেশে, আর ভাবনা নাই পাকিস্তানের। এইখান থেকে উৎপাদন সব নিয়ে যাও পাকিস্তানে। এই বাংলার মানুষ কি মানুষ না? তারা মানুষ মনে করে নাই। যদি মানুষ মনে করতো তাহলে বলতো না বাংলার মানুষ চাই না, বাংলার মানুষের রক্ত চাই। তাহলে এমন কাজ করতো না। শেখ মুজিব যখন সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করে উনি যখন পার্লামেন্ট গঠন করতে চেয়েছিলেন, তার বাহানায় ওনাকে বিলম্বিত করে দিনে দিনে সময় কালক্ষেপণ করে 25 রাত্রে ঘুমন্ত মানুষের উপরে হত্যাযজ্ঞ চালাতে পারতেন। ওনারা বাংলার মানুষকে ভালোবাসে নাই, আর সেই প্রেক্ষাপটেই বাংলার স্বাধীনতা। বহুবার তো আমরা কথা বলেছি, বহুবার আমরা আমাদের দাবির কথা বলেছি, শান্তিপূর্ণভাবে সমাধান হতে পারত, কিন্তু ওনারাই আক্রমণ শুরু করলেন। আর শেখ মুজিবুর রহমান জীবন যৌবনের সমস্ত কি বলে আনন্দ, উচ্ছ্বাস, পরিবার সবকিছু ত্যাগ করে আমাদেরকে নিয়ে গেলেন সেই কাঙ্ক্ষিত স্বাধীনতায়। আর এই বাংলার আপামর জনগণ তার সাথে থেকে স্বাধীনতাকে ছিনিয়ে আনলো। এই স্বাধীনতা আমাদের অনেক কষ্টের বিনিময়ে, বহু রক্তের বিনিময়ে অর্জিত। আবার দেখেন, বঙ্গবন্ধুকে যখন মেরে ফেলা হলো, তখন সামরিক আইন জারি করে সংবিধানকে পরিবর্তন করা হলো। যে সংবিধান হচ্ছে মানুষের হৃদয়ের সংবিধান, যার উপরে এই মুক্তি সংগ্রাম হয়েছিল, যার উপরে দাঁড়িয়ে স্বাধীনতার সংগ্রাম হয়েছিল। এই যে দেশকে পিছিয়ে দেয়া, আমরা বহু দূর পিছিয়ে গেলাম। এই শুনি জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। এরপরে আরেক সরকার আসলো, বললো শক্তি, পুষ্টি, স্বাস্থ্য চান, বেশি করে আলু খান। শুধু সারাক্ষণ দেখি টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট। ছোটবেলায় তো তখন বুঝতাম না,
ওনাদের আরে এত জনসংখ্যা, এটাই সমস্যা, কি করে এই জনসংখ্যা কমানো যায়, কি করে এই জনগণ এত জনগণ বাদ দেওয়া যায়। তখন আমরা স্কুলে পড়ে অনেক ছোট, বুঝতাম না। শেখ হাসিনা যখন 96-তে ক্ষমতায় আসলো, তখন বুঝলাম উন্নয়ন, তখন বুঝলাম ডেভেলপমেন্ট। আমরা খুলনায় আবু নাসের হাসপাতাল দেখলাম, স্টেডিয়াম দেখলাম, বিনামূল্যে, আমি আগের দিন বলেছি বিনামূল্যে বই দিলেন, ট্রাকে ট্রাকে করে অল্প দামে চাল দিলেন। আপনার রিসেন্টলি দেখেছেন ঘরও দিয়েছে, 30 লক্ষ ঘর। ঘর ছাড়া সবাই উনি প্রতিশ্রুতি দিয়েছে সবাইকে ঘর দিবেন। আর একটা কথা বলেছেন বন্ধের পক্ষে, বলেছেন এই যে ঘর দিয়ে দিলাম, শুনেন একটা কথা, যদি ছাড়াছাড়ি হয়ে যায় ঘরটা পাবে নারী, স্ত্রী পাবে, ঘর পেয়ে যে ওই ঘরে নতুন বউ নিয়ে আসবে সেটা হবে না। তাহলে শেখ হাসিনা কত গভীর ভাবে ভাবেন দেখেন। এই যে বৈশ্বিক অর্থনীতি, এই যে মন্দা, এই সময় কেউ বললো না এত ডক্টরেট আছে আমাদের, এত শিক্ষিত, কেউ বললো না। শেখ হাসিনা বললেন প্রতি ইঞ্চি জমি আমাদের কাজে লাগাতে হবে, কোথাও যেন পতিত জমি পড়ে না থাকে। ওই যে বললাম যে কৃষি আমাদের মূল শক্তি, আমি যদি কৃষিকে শক্তিশালী করতে পারি, আমার যদি ভাত থাকে, ডাল থাকে, মাছ থাকে, তাহলে আমার পুরনো জামা পড়লেও চলবে। সুতরাং ওই জায়গা থেকে শক্তিশালী করা দরকার। আর এই জন্যই শেখ হাসিনা কৃষিতে গবেষণায় অনেক বরাদ্দ দিয়েছেন। আর এই গবেষণা লব্ধ জ্ঞানী কিন্তু এখন আপনারা যদি যান খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলে, আপনারা দেখবেন পাহাড়ে বহু রকম ফলের চাষ হচ্ছে এবং পাহাড়ে ওই মানুষ অনেক লাভবান হচ্ছে। আমি ওই এলাকার যারা বসবাস করে তাদের সাথে কথা বলেছি। আমরা অর্জন করেছি সম্মান। পদ্মা সেতু বানিয়ে, আমাদের টাকায় পদ্মা সেতু বানিয়ে উনি আমাদের মর্যাদা বানিয়ে দিয়েছেন যে আমরা পারি, আমরা ভিখারি না। ওই যে কিসিঞ্জার বলে গেছিল তলাবিহীন ঝুড়ি, আবার ওনারাই বলেন, ওই আমেরিকায় বলেছেন যে উন্নয়ন যদি দেখতে চাও বাংলাদেশে যাও। সেদিন আমি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত, উনি একজন রাজনৈতিক বিশ্লেষক, ওনার মেয়ে আমেরিকায় পড়ে, উনি আমেরিকায় গিয়েছিলেন 18 সালে। এই আমেরিকায় গিয়েছিলেন, আমেরিকার যে আমেরিকার ছোট ছোট শপ থাকে না যেখানে স্টুডেন্টরা কাজ করে অবসর সময়, তো ওরকম একটা শপে উনি ঢুকেছেন। বিদেশে একজন স্টুডেন্ট জিজ্ঞেস করছে, উনি বলছেন যে কোথা থেকে, বাংলাদেশ থেকে এসেছি বলতে, তখন ওই মেয়ে জিজ্ঞেস করছে হাউ ইজ ইউর প্রাইম মিনিস্টার। তো উনি তো থতমত খেয়েছে, একটা ছোট মেয়ে। আর যেখানে আমেরিকানরাই রাজনীতি সম্পর্কে বেশি একটা আলোচনা করে না, ডেইলি লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় উনি একটু থতমত খেয়ে মানে কি বলবেন বুঝতে পারছে না। তো বলছেন যে হাউ ডু ইউ নো হার, তুমি কিভাবে তার কথা জানো? বলে আমি যেখানে পড়াশোনা করছি, আমি ডেভেলপমেন্ট ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছি। তো আমার স্যার বলেছে যে একদম তলানি থেকে উঠে আসা খুব অল্প সময় যদি কোনো রাষ্ট্রের উদাহরণ থাকে তাহলে সেটা হলো বাংলাদেশ, এবং এর কৃতিত্ব হলো শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা। তো স্বাভাবিকভাবেই গর্ববোধ করি। আর এই পদ্মা সেতুর কথা বললাম যে পদ্মা সেতু করে আমাদেরকে আত্মমর্যাদা দিয়েছে। আমি আরো এটা কিভাবে উপলব্ধি করলাম, আমি এই গত 21 সালে না 22 সালে আমি মালদ্বীপে গিয়েছিলাম। তো আমি যে একটু সুভেনির, গিফট টিপ কেনার জন্য একটা শপে গেছি। তো বলছে কোথা থেকে? তা আমি বললাম ফ্রম বাংলাদেশ। বলছে ও বাংলাদেশ, শেখ হাসিনা, পাতা প্লিজ, we love her and she has faces and managed the COVID vaccine. we love এই যে কথাগুলো বললেন, এই কথা তো আমার শেখানোর কথা না, এই কথা কোনো দলের কথা না, এই কথা কোনো গোষ্ঠীর কথা না, এই কথা হলো সবার ওই বিদেশির কথা, তাদের উপলব্ধি। তাকে তো কেউ টাকা দিয়ে আসেনি, আসে নাকি কেউ ঘুষ দিয়ে কোনো বাঙালি আসে নাই, তাহলে এগুলো বৈশ্বিক অ্যাসেসমেন্ট। তো আমরা সেই আত্মমর্যাদার জায়গাও চলে গেছি। তো সেই জায়গা থেকে বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখেছে, উনার আদর্শকে দেখেছে, উনার রক্ত উনার শরীরে প্রবাহিত হচ্ছে, এবং উনি উনার বাবার স্বপ্নকে লালন করেন। আর লালন করেন বলেই উনি প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাকে সোনার বাংলা করব। একদম আমি সামনে থেকে এই প্রধানমন্ত্রী ধরেন এখানে দাঁড়িয়েন, আর আমি এখানে দাঁড়ানো, আরো 2-3 জন এখানে দাঁড়ানো, উনি বলছেন যে আমি বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে যেতে চাই যাতে
আমি যখন মারা যাব আব্বাকে যেন বলতে পারি, আব্বা তোমার সোনার বাংলা গড়ে দিয়ে আসছি। উনি এটা হৃদয়ে ধারণ করেন, বাংলার মানুষকে ভালোবাসেন। উনি যখন ক্ষমতায় ছিলেন 19 বার ওনার উপরে হত্যার চেষ্টা চালানো হয়েছে, এবং 21শে আগস্টে উনি যে বেঁচে গিয়েছিলেন সেটা কিন্তু একদম আল্লাহর ইচ্ছায়। গ্রেনেডটা যদি ফুটতো তাহলে আর বেঁচে যাওয়ার কথা ছিল না। আল্লাহর ইচ্ছা, আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছেন। মানুষ বলে না রাখে আর না মারে, তা আল্লাহ চেয়েছেন এই বাংলাদেশের উন্নয়ন হবে শেখ হাসিনার হাত ধরে। বঙ্গবন্ধুকে খুব অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এবং হত্যার পরে আইন করে বিচার বন্ধ করা হয়েছে। সেই জায়গা থেকে আল্লাহ তাআলা বিচার করেন, শেখ হাসিনার মাধ্যমে দেশকে এত কিছু দেখিয়েছেন। এবং আমি বিশ্বাস করি, এবং আমাদের সবারই বোঝা উচিত, আমরা তো সব সরকার দেখেছি, এমন না কোনোটা আমাদের কাছে অস্পষ্ট আছে, আমরা কিন্তু সব সরকার দেখেছি। যে শেখ হাসিনা, আমি বলছি শেখ হাসিনা, কিন্তু অন্য কিছু বলছি না, কোনো দলের কথা বলছি না। শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে আমাদের সবারই উচিত শেখ হাসিনার হাত ধরে উন্নয়নের পথে এগিয়ে যায়। আজকে যে আমরা স্বপ্ন দেখছি, আমাদের বোনেরা আরো বেশি এই শিল্পতে এগিয়ে আসবে এবং এই শিল্প আরো সমৃদ্ধ হবে। আমাদের এই বোনেরা বা এই সেক্টরই অনেক দূর এগিয়ে যাবে। তো সেই জায়গা থেকে যদি চিন্তা করি, একমাত্র শেখ হাসিনার হাতে দেশ থাকলে এটা সম্ভব। তা না হলে আমরা যেরকম অন্ধকারে বাংলাদেশে পিছিয়ে গেছিলাম, জঙ্গিবাদের বাংলাদেশে পিছিয়ে গেছিলাম, আগুন সন্ত্রাসের দেশে গিয়েছিলাম, এবং শিক্ষার মর্ম যদি বুঝতো তাহলে মার্চ এপ্রিল মাসে বই দিত না অন্য সরকার। শিক্ষার মর্ম শেখ হাসিনা বুঝেছে বলে বিনামূল্যে বই দিয়েছে এবং জানুয়ারির 1 তারিখে বই দিয়েছে। তা আমি কথা বাড়াবো না, অনেক কথা বলে ফেলেছি অলরেডি। তো সেই জায়গা থেকে আমাদেরকে চিন্তা করতে হবে যে সার্বিকভাবে কোথায় দেশ থাকলে, কার হাতে দেশ পরিচালনা করতে দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। সেই জায়গা আমাদের চিন্তা করতে হবে। এবং বর্তমান অবস্থায় আপনারা যেখানে যে অবস্থায় ব্যবসা করছেন, যদি কোনো প্রতিবন্ধকতা আপনারা উপলব্ধি করেন, আমার অবস্থান থেকে যতটুকু সাহায্য করার, সহযোগিতা করার আমি করব। এবং আগের দিন যে কথা হয়েছিল যে খালবিলের অর্ধেক আপনাদের জন্য বরাদ্দ দেওয়া, সেই জায়গাটাকে আমি এগিয়ে নিয়ে যাব। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাকে এত সম্মান দিয়েছেন, এত ভালোবাসা দিয়েছেন, তাদের প্রতি আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। Ini